মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, কাল আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক। গাইবান্ধায় বিএনপি জামায়াতের সংঘর্ষে শিবির নেতা নিহত, নারায়ণগঞ্জে বিএনপি এমপির ছেলে আটক। ইলিয়াস আলী গুমো বিডিআর সদস্য খুনের সাথে জড়িত জিয়াউল হাসান ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় তারেক রহমান। সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তার এই সফরে দীর্ঘদিনের শ্রমবাজার সংকট সমাধান হবে বলে আশাবাদী দেশটিতে কর্মরত শ্রমিকরা। শ্রমবাজার সহ আসিয়ানের সদস্যপদ এবং বিভিন্ন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কাল তারেক রহমানের বৈঠকের অপেক্ষায় গোটা দেশ। মালয়েশিয়া থেকে জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। অর্থনীতির বৈচিত্র্যকরণ অভিযাত্রা এবং আধুনিকীকরণে মালয়েশিয়া এক অনন্য রাষ্ট্র দক্ষিণ এশিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের সরকার প্রধান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে মালয়েশিয়ায় যাত্রাকালে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান সরকারের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, সফর সঙ্গী গেছেন 23 জন মালয়েশিয়াতে, আর চায়নাতে হবে 24 জন। এত কম সফর সঙ্গী নিয়ে আমার মনে হয় না অতীতে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন। চীন, ভারত নাকি আমেরিকা, কোন দেশে প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন এ নিয়ে থাকা নানা জল্পনার অবসান হলো মালয়েশিয়া সফর দিয়ে। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে, তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া আগমন উপলক্ষে আমরা প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত এবং অনেক আকাঙ্ক্ষিত, অনেক আনন্দিত, এবং আমি আশা করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, দুই দেশের মধ্যে সম্পর্ক আর উন্নয়ন হবে, জোরদার হবে। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন প্রবাসীরা। মালয়েশিয়া শ্রমবাজারটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা বাজার। এখান থেকে অনেক রেমিটেন্স বাংলাদেশে যায়, এখান থেকে অনেক রেমিটেন্স যোদ্ধারা অপমানিত হচ্ছে, মানে অগল তারা অপমানিত হচ্ছে। সরকারকে বলবো এই সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় এটাই গুরুত্ব দেওয়ার জন্য আমরা যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এবং কম খরচে বৈধ শ্রমিক নিয়ে এসে ব্যবসা বড় করতে পারি, ব্যবসাকে প্রসার ঘটাতে পারি। শুধু নতুন কর্মী পাঠানো নয়, বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শ্রমবাজারের নানা সংকট ও জটিলতা দ্রুত নিরসন হবে, এমনটাই মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশিরা এবং কর্মরত শ্রমিকরাও। তাই প্রধানমন্ত্রীর এই আগমন তাদের জন্য এক আশার বাতিঘর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের খবর জানাতে কুয়ালালামপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে বৈঠক আছে তার এজেন্ডা সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমান অবতরণের পর সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে অভ্যর্থনা জানানো হয়। তারপর তিনি আসলে সরাসরি চলে আসেন বুকিত বিনতাংয়ে। তিনি যেখানে রাত্রি যাপন করছেন এই মুহূর্তে, সেই জায়গায় চলে আসেন হোটেল সাংগ্রিলা, এবং হোটেল সাংগ্রিলায় এখানকার স্থানীয় প্রবাসীদের সাথে একটি মতবিনিময়ে অংশ নেন এবং সেই মতবিনিময়ে সস্ত্রীক তিনি অংশ নেন, স্ত্রী সহ, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তিনি সেই মতবিনিময়ে অংশ নেন। এবং আসলে মতবিনিময় অংশের মধ্যে তারেক রহমান মতবিনিময়ের মধ্যে নিজেই প্রায় দীর্ঘ সময় ধরে বক্তৃতা করেন এবং তার যে পরিকল্পনা, বিভিন্ন বিষয় নিয়ে সেই পরিকল্পনার কথা জানান। এবং আশার কথা হচ্ছে তিনি তার বক্তৃতায় কি বলেছেন, সেটি হচ্ছে যে তিনি তার বক্তৃতায় বলেছেন যে মালয়েশিয়ায় তিনি সফর করছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে এখানে যে শ্রমবাজার নিয়ে যে জটিলতা, সেই বিষয়গুলো তিনি তার সাথে আলোচনা করবেন এবং আলোচনার টেবিলে সেই বিষয়গুলো তুলবেন। এবং তিনি প্রবাসীদের আবার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে তিনি বারবার বলেছেন যে যাতে যে কোনো দেশ যাতে তাদের দেশের আইন
লঙ্ঘন না করে এবং তাদের দেশের আইন যে দেশে আছে তার ভিন্ন দেশের আইন যাতে মান্য করে সেই বিষয়টির দিকে তিনি তাদেরকে নজরদারি বা খেয়াল রাখার কথা বলেছেন। এবং পাশাপাশি তারেক রহমান আরও কয়েকটি কথা বলেছেন, যেমন তিনি বলেছেন যে বিগত সময়ে যে সরকার ছিল সেই সরকারের সময়ে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং তিনি আবার বলেছেন যে প্রতিহিংসার বশত হয়ে তিনি প্রতিশোধ নিতে পারেন, কিন্তু সেই প্রতিশোধ নেওয়াটা কি নিলেই সেই সমস্যার সমাধান হবে কিনা তিনি বলেছেন না, প্রতিশোধ নয়, প্রতিশোধ নিলেই কোনো সমস্যার সমাধান হবে না, সবাইকে দাবি নয় কর্তব্য নিয়ে এগিয়ে আসতে হবে। এবং তিনি বলেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সেই প্রবাসী বিষয়গুলো যেমন সংকট সমাধান কথা বলবেন এবং তার যে পরিকল্পনা ফ্যামিলি কার্ড সহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই পরিকল্পনার কথাগুলো তিনি তুলে ধরেছেন। দীর্ঘ বক্তৃতা প্রায় 1 ঘন্টা 10 মিনিট তিনি বক্তব্য দিয়েছেন। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর কর্মসূচি সম্পর্কে জানছিলাম। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল হাসান জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে উল্লেখ করেছেন তার বডিগার্ড ইমরুল কায়েস। এছাড়া জিয়াউল হাসানের বিভিন্ন সময়ের কিলিং মিশনের বর্ণনা উঠে এসেছে পিলখানা হত্যাকাণ্ডের পর পলাতক কয়েকজন বিডিআর সদস্যকে খুনের বর্ণনা। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের মেয়াদের এক প্রভাবশালী সেনা কর্মকর্তার নাম জিয়াউল হাসান। র্যাবের গুরুত্বপূর্ণ পদ, গোয়েন্দা বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ পদে কাজ করেন তিনি। তৎকালীন শেখ হাসিনা সরকারের স্বার্থ হাসিল করতে শতাধিক মানুষকে গুম খুনের অভিযোগে জিয়াউল হাসানের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার তার বিরুদ্ধে সাক্ষ্য দেন তারই এক সময়ের বডিগার্ড ইমরুল কায়েস। সাক্ষ্যে উঠে আসে 2012 সালের 17 এপ্রিল গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনাও। ইলিয়াস আলীর গুম নিয়ে জিয়াউল হাসান এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি বলেছেন জিয়াউল হাসানের নেতৃত্বে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইঞ্জেকশন পুশ করে এবং মাথায় গুলি করে হত্যার পর লাশ ডুবিয়ে দেওয়ার ঘটনাও সাক্ষ্যে উল্লেখ করেন ইমরুল। জিয়াউল হাসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 60টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল হাসানের আইনজীবী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় রোববার 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। এছাড়া জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার এবং রোহিঙ্গা সংকট নিয়েও মত বিনিময় করেন তারা। বৈঠকে বাংলাদেশের প্রতি সুইডেনের অব্যাহত সমর্থন ও ভবিষ্যৎ বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন সংসদের বিরোধী দলীয় নেতা। নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানী থেকে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, উন্মাদনা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। সেই ভালোবাসার টানেই এনটিভি কার্যালয় পরিদর্শনে এলেন ঢাকা নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত।
এ সময় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদের সঙ্গে। আলোচনায় উঠে আসে বাংলাদেশ আর্জেন্টিনার সম্পর্ক, ক্রীড়ার মাধ্যমে দুদেশের বন্ধন এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়। রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি অকৃত্রিম সমর্থন তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এছাড়াও এনটিভির সকল সংবাদকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এনটিভি কার্যালয় পরিদর্শনের মাধ্যমে সম্প্রীতি, বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানের বার্তা ছড়িয়ে দিতে চান বলেও জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। After Qatar, and we discovered, we saw all what 2022 সালে আমি খেয়াল করেছিলাম বাংলাদেশের মানুষ কিভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে। এবার সেটাই নিজের চোখে দেখতে আমরা বাংলাদেশে এসেছি। এখানে এসে যে সাড়া পেয়েছি তা অবিশ্বাস্য। Cup, it's here, it's Bangladesh. The warm hospitality of Bangladeshi people, how আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি অবাক। বিশেষ করে 2022 সালে সবাই যেমন আর্জেন্টিনাকে সমর্থন করেছে তা অবিশ্বাস্য ছিল। এত দূরের দুই দেশ এভাবে এক বিন্দুতে মিলে যাবে এটা আমি আশা করিনি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। আশা করি আগামীতেও এই ভালোবাসা অটুট থাকবে। আশা করি এবারও আর্জেন্টিনা ফাইনালে উঠবে ও কাঙ্ক্ষিত সাফল্য পাবে। to give as a token of gratitude. দেশ থেকে ইসলাম বিতাড়িত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। রাজধানীর বায়তুশরফ আদর্শ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে মিলন বলেন, পবিত্র কুরআন মানবজাতির হেদায়েতের জন্য নাজিল করা হলেও মানুষ তা যথাযথভাবে চর্চা করছে না। তিনি বলেন, মেয়েরা খেলাধুলা, বাজার সহ বিভিন্ন কাজে অংশ নিলেও মসজিদমুখী হচ্ছে না। নারীদের মসজিদমুখী করতে আলেম সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন সাইফুল আলম খান। বগুড়ায় রিফাত নামে 8 বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে 5 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর 5 আসামি শিশু হওয়ায় বয়স বিবেচনায় তাদেরকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত 1-এর বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এই মামলায় রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে 2 জন পলাতক। আদালতে হাজির দণ্ডিত অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। 2018 সালের 15 জুলাই শাহজাহানপুর উপজেলার খাদাস গ্রামে 8 বছরের শিশু রিফাতকে অপহরণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় মামলা হলে পুলিশ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দেন। চার্জশিটভুক্তদের মধ্যে 5 জন শিশুও ছিল। আসামিদের মধ্যে বয়স্ক একজন পরে মৃত্যুবরণ করেন। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 3,60,642 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। এনবিআর জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে গত বছরের একই সময়ের চেয়ে 32,856 কোটি টাকা বেশি আদায় হয়েছে। শতকরা হিসেবে প্রবৃদ্ধির হার 10.02%। তবে প্রথম 11 মাসে লক্ষ্যমাত্রা 4,42,084 কোটি টাকার তুলনায় আদায়ের পরিমাণ 81,442 কোটি টাকা কম হয়েছে। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের হার হল 81.58%। জুন মাসের শেষ 10 দিনে আরও 25,000 কোটি টাকা আদায়ের মাধ্যমে চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 4,15,000 কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে। চলতি 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 5,03,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্বকাপের আরও খবর। বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও হতাশ না হবার আহ্বান জানিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার রোনালদিনহো। নিউ ইয়র্কের ফিফা ফ্যান জোনে তিনি বলেন, শিরোপা জয়ের দৌড়ে ব্রাজিলের চেয়ে আপাতত এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও জার্মানি। এদিকে চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনিয়া। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির।
হাইতির বিপক্ষে শুরুর দিকে 3 গোল দিলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। সব মিলিয়ে দলটিকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে, তবে এখনই নেতিবাচক হওয়ার কোনো কারণ দেখছেন না রোনালদিনহো। নিউ ইয়র্কে ফিফা ফ্যান জোনে ভক্তদের সঙ্গে সময় কাটানোর ফাঁকে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বলেন, বিশ্বকাপের শুরুতে অনেক দলই নিজেদের সেরা খেলাটা খেলতে পারে না। টুর্নামেন্ট যত এগোয় দলগুলো তত ছন্দ খুঁজে পায়। সমর্থকদের ধৈর্য ধরতে হবে। এটি দীর্ঘ একটি টুর্নামেন্ট। শুরুর দিকে কোনো দলের সামর্থ্য বিচার করা ঠিক নয়। ব্রাজিলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমি বিশ্বাস করি দল আরও উন্নতি করবে। তার মতে দলীয় ভারসাম্য এবং আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্সের কারণে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও জার্মানি এখন শিরোপার অন্যতম প্রধান দাবিদার। এই মুহূর্তে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, জার্মানি খুব শক্তিশালী অবস্থানে আছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে, তবে বিশ্বকাপে যে কোনো কিছু ঘটতে পারে। আর ব্রাজিলকেও কখনোই হিসেবে বাইরে রাখা যাবে না। 25 জুন ভোর 4টায় সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।